সাদ্দাম হোসেন একজন এতিম শিশু থেকে বিশ্বের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন, যার মৃত্যু ১৯ বছর পূর্ণ হতে চলেছে। আজও সারা বিশ্ব তাকে মনে রেখেছে। ইরাক ও ইসলাম পরস্পরের সাথে গভীর সম্পর্ক রয়েছে, কারণ এখানে অনেক মহান নবী যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম এবং ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন। তবে নবীদের পর ইরাকের মানুষ এক আল্লাহ ভুলে গিয়ে আগুনের উপাসনা শুরু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো আরব বিজয় করার পর জেনারেল খালিদ বিন ওয়ালিদের নির্দেশ দেন ইরাকের প্রথম বিজয় করার জন্য। তিনি সফলভাবে ইরাককে মুসলমানদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, যা প্রায় ১৩০০ বছর ধরে অস্তিত্ব ছিল। কিন্তু ১০০ বছর আগে যখন ইরাক ওসমানী খিলাফত অধীনে ছিল, তখন সে সময় প্রেক্ষাপটে বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ সাম্রাজ্য প্রথমবারের মতো মুসলমানদের থেকে ইরাক ছিনিয়ে নিতে সক্ষম হয়, সেখানে একটি পাপেট রাজা বসায় এবং পুরো আরব জুড়ে পাপেট রাজা প্রতিষ্ঠা করে। ইরাকের রাজা তার দেশের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন এবং দ্রুত পরিবর্তনশীল নেতৃত্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার মধ্যে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন সাদ্দাম হোসেন, যিনি একজন এতিম শিশু ছিলেন। তবে তার বাবা মারা যাওয়ার পর তার মা আত্মহত্যার চেষ্টা করেন। ছোটবেলায় সাদ্দামকে তার বন্ধুরা তাড়িয়ে বেড়াতো, যার ফলে তিনি একটি স্টিলের রড দিয়ে চলাফেরা করতেন এবং যারা তাকে বিরক্ত করত তাদের উপর আক্রমণ করতেন। এই অভিজ্ঞতা তাকে সাহসী করে তোলে। সাদ্দামের মা দ্বিতীয় বিয়ে করার পর তার সৎ বাবা তাকে পারিবারিকভাবে অত্যাচার করতে শুরু করেন, ফলে তিনি মাত্র ১০ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে নিজের মামার কাছে চলে যান। মামার রাজনৈতিক সংযোগের কারণে সাদ্দাম একটি ছোট রাজনৈতিক দল যোগ দেন। এখানে তিনি তার সাহসিকতার জন্য পরিচিত হন। যখন সাদ্দাম মাত্র ২৪ বছর বয়স দলের সদস্য হন, তখন তারা ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। এই কঠিন কাজের জন্য সাদ্দামকে বেছে নেওয়া হয় এবং তিনি তার দলের সঙ্গে মিলে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। তবে এই হামলার পরেও প্রধানমন্ত্রী বেঁচে থাকেন। প্রধানমন্ত্রীর হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাদ্দাম হুসাইন ইরাক ছেড়ে মিশরে পালিয়ে যান। যদিও তার মিশন ব্যর্থ হয়, তবুও তার সাহসিকতা কিছু শক্তিশালী ব্যক্তিদের সাথে দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই তাকে ইরাকে ভবিষ্যৎ নেতা হিসেবে প্রস্তুত করার জন্য বিনিয়োগ করতে শুরু করে। কিছু সময় পর যখন সাদ্দাম হোসেন দল ইরাকে ক্ষমতা দখল করে, তিনি ফিরে আসেন এবং মাত্র ৩০ বছর বয়সে ইরাকের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠেন। এমন সময় ইরাকের রাজনৈতিক দৃশ্যে সাদ্দামের প্রভাব ধারাবাহিক এবং ক্রমশ বাড়তে থাকে। তিনি দেশে অর্থনীতি এবং সামরিক শক্তি উন্নয়নে মনোনিবেশ করেন, যা তাকে আরও জনপ্রিয় করে তোলে। সাদ্দামের নেতৃত্বে ইরাকের জনগণের মধ্যে একটি জাতীয়তাবাদী অনুভূতি জাগ্রত হয়, যা তাকে দেশের মধ্যে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তার শাসনামলে তিনি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প শুরু করেন, যা দেশে উন্নয়নের সহায়ক হয়। তবে তার শাসনের পেছনে একাধিক বিতর্ক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ছিল, যা পরবর্তীতে তার নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে। ইরাক স্বাধীন হলেও দেশি তেল ও গ্যাস সম্পদ ব্রিটিশদের নিয়ন্ত্রণ ছিল। সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় আসেন, তখন তিনি প্রথমেই ইরাকের তেল ও গ্যাস সম্পদকে নিজের নিয়ন্ত্রণে নেন। এর ফলে তিনি ইরাকের জনগণের কাছে এক নায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭৩ সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে একটি বড় যুদ্ধ হলে সাদ্দামের এই পদক্ষেপ বা তেল গ্যাস নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আরব দেশগুলো ইসরায়েলকে ঘিরে ফেললেও মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন ছিল ইসরায়েলের পক্ষে, যা যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে। সৌদি আরবের তৎকালীন রয়্যাল ফ্যামিলি কিং ফয়সাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ হয়ে সমস্ত আরব দেশগুলোকে একত্রিত করেন এবং সিদ্ধান্ত নেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করবেন না, বা এক ধরনের তেল নিষেধাজ্ঞা অর্থাৎ বিনিয়োগ বন্ধ। এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী তেলের দাম 4 গুণ বেড়ে যায়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা ছিল। এমত অবস্থায় সাদ্দাম হোসেন এই পরিস্থিতির সুবিধা নিয়ে ইরাককে একটি আধুনিক দেশে পরিণত করতে থাকেন। তিনি দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেন, বিনামূল্যে স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এর ফলে ইরাকের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ হয় এবং সে সময় এক দিনারের মূল্য $3 সমান হয়ে যায়। পাশাপাশি সাদ্দাম ইরাকের সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, যা তার শাসনকে আরও শক্তিশালী করে তুলেছিল। সাদ্দাম হোসেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা পান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য গডফাদার নামক একটি সিনেমা মুক্তি পায়, যা একটি মাফিয়া পরিবারের গল্প। এই সিনেমা তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি তার ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে পরিবর্তন করতে শুরু করেন। গডফাদারের নায়কের মতো পোশাক পরিধান করা, একই ধরনের টুপি এবং সিগার বা ধূমপান করা তার অভ্যাস হয়ে যায়। পাশাপাশি তিনি ইরাকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠেন, এমনকি ইরাকের প্রেসিডেন্ট থেকেও বেশি প্রভাবশালী। সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার পূর্বসূরিকে অবসর নিতে বলেন, কারণ তিনি মনে করেন তার ক্ষমতা পরিচালনার জন্য সে আর সক্ষম নয়। প্রেসিডেন্ট হওয়ার মাত্র 6 দিন পর সাদ্দাম তার দলের সদস্যদের একটি বৈঠকে যোগ দিতে বলেন এবং বলেন যে তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র চলছে। এই কথা শুনে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদ্দাম ধীরে ধীরে শিকার ধরলেন, অতঃপর ষড়যন্ত্রের জড়িতদের নাম বলা শুরু করেন। তিনি নির্দেশ দেন যে যাদের নাম তিনি বলবেন তারা চুপচাপ বেরিয়ে যেতে পারে। কিছু সদস্য শান্তভাবে বেরিয়ে যায়, কিছুকে জোর করে বের করা হয়। মোট 68 জনের নাম উল্লেখ করে সাদ্দাম তাদের মধ্যে কয়েকজনকে জেলে পাঠান এবং বাকিদের গুলি করে হত্যা করেন। যারা বৈঠকে বেঁচে থাকে তারা সাদ্দামের নামে স্লোগান দিতে শুরু করে। এইভাবেই সাদ্দাম হুসাইন তার ভয়ঙ্কর শাসনের সূত্রপাত করেন, যা ইরাকের রাজনৈতিক দৃশ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে। সাদ্দাম হোসাইন তার ক্ষমতা চূড়ায় পৌঁছানোর পর একটি বড় ভুল করেন। তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এর বিরুদ্ধে আক্রমণ করেন। 1979 সালে যখন সাদ্দাম ইরাকের নেতা হন, তখন ইরানে একই সময় খামেনি এর নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়। খামেনি এর বিপ্লব এতটাই প্রভাবশালী এবং শক্তিশালী ছিল যে পুরো বিশ্ব তার প্রতি ভয় পেতে শুরু করে। ছোট নোট জেনে রাখো, রেজা শাহ পেহলভিকে উৎখাত করে এই বিপ্লব সফল হয়। খামেনি ইরানের শক্তিশালী শাসককে ক্ষমতাচ্যুত করেন এবং আরব দেশগুলোর জনগণের তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। এ কারণে সমস্ত আরব শাসক খামেনি এর প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে। খামেনি বরাবর তার ভাষণে সুপার পাওয়ার আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলকে হুমকি দিতে থাকেন। ব্যাক টু সাদ্দাম হুসাইনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠেন খামেনি, কারণ তিনি ইরাকের একজন সুন্নি প্রেসিডেন্ট ছিলেন যেখানে অধিকাংশ জনগণ ছিল শিয়া এবং তারা খামেনিকেই তাদের প্রকৃত নেতা হিসেবে মানত। সাদ্দাম এই বিষয়টি ভালোভাবে জানতেন এবং একবার খামেনিকে দাজ্জাল বলে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট হওয়ার 1 বছরের মধ্যে আমেরিকা এবং আরব শাসকদের পূর্ণ সমর্থনের সাথে ইরানে খামেনি সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন সাদ্দাম।
তিনি দ্রুত গতিতে ইরানে কিছু এলাকা দখল করতে সক্ষম হন, যার ফলে দুই পক্ষের হাজার হাজার মুসলমান নিহত হয়। সাদ্দাম তখন পুরো বিশ্বের সমর্থন নিয়ে আক্রমণ করেছিলেন, কিন্তু খামেনি একা ছিলেন। কিছু সময় পর সাদ্দাম খামেনি এর সাথে যুদ্ধবিরতির চেষ্টা করেন, কিন্তু খামেনি তা প্রত্যাখ্যান করেন, কারণ এই যুদ্ধের মাধ্যমে ইরানি জাতি দীর্ঘ সময় পর একত্রিত হয়ে খামেনি এর নেতৃত্ব একসাথে দাঁড়িয়েছিল। খামেনি ঘোষণা করেন যে যুদ্ধ তখনই শেষ হবে যখন সাদ্দাম হোসেনকে তার ক্ষমতা থেকে অপসারণ করা হবে। এ ঘোষণার পর ইরান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ইরানের সেনাবাহিনী প্রথমবারের মতো ইরাকের ভেতরে প্রবেশ করে। ইরাকের অর্থনীতি মূলত তেল গ্যাসের উপর নির্ভরশীল ছিল। এই সুযোগে খামেনি ইরাকের দুর্বল জায়গায় আঘাত করেন, অর্থাৎ তেল বিক্রি সব পথ বন্ধ করে দেন। এর ফলে ইরাকের সেনাবাহিনী ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো। এমন সময় সাদ্দাম হোসেন ভীত হয়ে পড়েন, কারণ তার সরকারের কাছে অর্থের অভাব দেখা দেয়। তিনি বাধ্য হয়ে আমেরিকা, সৌদি আরব, কুয়েত সহ সকলের কাছে ঋণ নিতে শুরু করেন। একদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী সাদ্দামকে বলেন যে ইমাম খামেনি এর কথা মেনে নিয়ে তাকে ইরাকের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করা উচিত। এই কথা শুনে সাদ্দাম মন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন এবং অন্যান্য মন্ত্রীরা কি তার সাথে একমত কিনা তা জানতে চান। সাদ্দামের ভয়ে কেউ হাত তুলতে সাহস করেনি। এরপর সাদ্দাম সেই মন্ত্রীকে পাশে ঘরে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। এরপর সাদ্দাম হোসেন ক্রুদ্ধ হয়ে যান এবং নিজের দেশের বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে শুরু করেন। যখন ইরানের শক্তি বাড়তে থাকে, তখন সুপার পাওয়ার আমেরিকা প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তাদের যুদ্ধ জাহাজ ইরানের সীমান্তে মোতায়েন করেন। এমনকি আমেরিকা একটি যাত্রীবাহী বিমান ও গুলি করে, তাতে 300 নিরীহ মানুষ নিহত হয়। অবশেষে 8 বছরের ভয়াবহ যুদ্ধের পর উভয় দেশ বিরতি ঘোষণা দেয়। এই যুদ্ধে উভয় দেশের কোনো লাভ হয়নি এবং 10 লাখ মুসলমান অকারণে প্রাণ হারান। এই যুদ্ধের সুবিধা দুটি দেশ, চীন এবং ইসরায়েল লুফে নেয়, যারা ইরাক ও ইরান উভয়কে অস্ত্র বিক্রি করে লাভবান হয়। যুদ্ধের পরিণতি ছিল ভয়াবহ, কিন্তু কিছু দেশের জন্য একটি অর্থনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ পরিণত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর ইরাকের অর্থনীতি আবার উন্নতি করতে শুরু করে এবং সাদ্দাম হোসেনের ক্ষমতা পুনরায় বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে দেখে আরব দেশগুলো সাদ্দামকে বলেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন তাদের $1 বিলিয়ন ঋণ ফেরত দিতে হবে। সাদ্দাম হোসেন উত্তরে বলেন, কিসের টাকা? তিনি দাবি করেন যে ইরান ও খামেনি এর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন আরব দেশগুলোর নির্দেশে এবং তারা তার কাছে টাকা চাইছে। সাদ্দামের এই আচরণের আরব রাজারা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করেন, বিশেষ করে কুয়েতের রাজা। কুয়েত যদিও একটি ছোট দেশ, কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ হিসেবে আখ্যায়িত। সাদ্দাম যখন কুয়েতের ঋণ ফেরত দিতে অস্বীকার করেন, তখন কুয়েত ইচ্ছাকৃতভাবে তেলের সরবরাহ বাড়িয়ে দেয়, যা বিশ্বব্যাপী তেলের দাম কমিয়ে দেয় এবং তা ইরাকের অর্থনীতি একটু বড় ধাক্কা দেয়। সাদ্দাম এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে 1990 সালের 2 আগস্ট রাতে 2টায় কুয়েত আক্রমণ করার সিদ্ধান্ত নেন। কুয়েতের আকার ইরাকের তুলনায় 25 গুণ ছোট হওয়ায় মাত্র 2 দিনের মধ্যে সাদ্দাম পুরো কুয়েত দখল করে নেন। কুয়েতের রাজা এবং রয়্যাল ফ্যামিলি দেশ ছেড়ে পালিয়ে যায়, তবে একমাত্র শাহজাদা ফাহাদ সাহসিকতার সাথে তার প্রাসাদে বসে থাকেন। কিন্তু যখন তিনি ইরাকের সেনাবাহিনীর হাতে ধরা পড়েন, তখন তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার মৃতদেহের উপর ট্যাঙ্ক চালানো হয়। এই ঘটনার পর সাদ্দাম হোসেনের ভয় পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে এবং কুয়েতকে দখল করার পর তিনি ইরাকের পাশাপাশি পুরো আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠেন। কিন্তু কুয়েতের আক্রমণ করা সাদ্দামের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আক্রমণের আগে তিনি আমেরিকার সাথে একটি বৈঠক করেছিলেন, সেখানে তিনি সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিলেন। আমেরিকা স্পষ্টভাবে সাদ্দামকে জানিয়েছিল যে আরবদের যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটি একটি বড় মিথ্যা ছিল, কারণ আমেরিকা সাদ্দামকে ফাঁদে ফেলতে চেয়েছিল। আমেরিকার উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে আরব বিশ্বে তাদের সেনাবাহিনী পাঠানো এবং সেখানে তাদের ঘাঁটি স্থাপন করা।
আমেরিকা খুব চতুরতার সাথে অন্যান্য আরব দেশগুলোকে সাদ্দামের প্রতি ভয় তৈরি করতে থাকে এবং সৌদি বাদশাহকে ইরাকের ভুয়া ট্যাঙ্কের ছবি দেখিয়ে বোঝায় যে সাদ্দামকে যদি থামানো না যায় তাহলে তার পরবর্তী শিকার হবে সৌদি আরব। সুতরাং সৌদি বাদশাহ আমেরিকার সেনাবাহিনীকে সৌদি আরব ঘাঁটি দেওয়ার অনুমতি দেন, যদিও সৌদি জনগণ এই সিদ্ধান্ত খুশি ছিল না, বিশেষ করে ওসামা বিন লাদেন। এরপর আমেরিকা সাদ্দাম হোসেনকে হুমকি দিতে শুরু করে যদি তিনি কুয়েত থেকে পিছু না হটেন তাহলে তাদের উপর আক্রমণ করা হবে। সাদ্দাম পিছু না হটে আমেরিকা সৌদি আরবে তাদের নতুন ঘাঁটি থেকে সাদ্দামের সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং এক মাসের মধ্যে কুয়েতকে পুনরায় মুক্ত করে। কিন্তু কুয়েত থেকে পালানোর সময় সাদ্দাম একটি এমন কাজ করেন যার কারণে অনেক মানুষ আজও তাকে একজন নায়ক মনে করেন। যখন আমেরিকা ইরাক আক্রমণ করে, সাদ্দাম জানতেন যে তিনি আমেরিকা কিছু করতে পারবেন না, তাই তিনি প্রথমবারের মতো তার ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইসরায়েলের দিকে ঘুরিয়ে দেন এবং ইরাকি সেনাবাহিনী 40টি ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের রাজধানী দিকে আক্রমণ করে। সৌদি আরব এবং ইসরায়েল বুঝতে পারল যে সাদ্দাম হোসাইনকে অপসারণের সময় এসেছে। যখন পুরো বিশ্ব সাদ্দামের বিরুদ্ধে অবস্থান নিল, তখন তিনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে শুরু করেন। আগে যিনি ছিলেন একজন উদার ও ধর্মনিরপেক্ষ নেতা, এখন তিনি ইসলামের এবং মুসলমানদের অধিকার নিয়ে কথা বলতে শুরু করেন। সাদ্দাম ইরাকের প্রতিটি স্কুলে কোরআন পড়ার বিষয়টি বাধ্যতামূলক করেন। যিনি নিজে মদ পান করতেন তিনি পুরো ইরাকে মদ পান করা নিষিদ্ধ করেন। ইরাকের পতাকায় আল্লাহ আকবর লেখার নির্দেশ দেন, এমনকি নিজের রক্ত দিয়ে কোরআন লেখার নির্দেশও দেন। কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে টিকে থাকতে পারছিলেন না সাদ্দাম, কারণ সাদ্দামের সরকার এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি এক ব্যারেল তেলও বিক্রি করতে পারছিলেন না। এর ফলে ইরাকের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং জনগণ খাদ্য ও পানীয়ের জন্য কষ্ট করতে থাকে। আমেরিকার নিষেধাজ্ঞাগুলো এমন ছিল যেন একটি শিকারকে খাওয়ার আগে শিকারী তার গলা চেপে ধরে অপেক্ষা করতে থাকে। অবশেষে আমেরিকার নিষেধাজ্ঞার ফলে ইরাকের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সাদ্দাম হোসেন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খান। হঠাৎ করে তার 2 শীর্ষ জেনারেল ইরাক ত্যাগ করে পালিয়ে যায় এবং কিছুদিন পর তারা টেলিভিশনের সামনে এসে বলেন সাদ্দাম হোসেন একজন অত্যাচারী শাসক। তারা দাবি করেন যে সাদ্দামের পরিকল্পনা হলো ইরাকে পারমাণবিক বোমা তৈরি করা। এই জেনারেলদের কথায় সাদ্দাম খুবই দুঃখিত হন, কারণ তারা দুজন তার 2 কন্যার স্বামী ছিলেন। যখন সাদ্দামের আপন কন্যাদের দামাদ তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেন, তখন আমেরিকা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হয়। সাদ্দাম হোসাইন তার দামাদদের বিদ্রোহের পর তাদেরকে একটি বার্তা পাঠান যে তিনি তাদের ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি তারা দ্রুত তার কন্যাদের নিয়ে ইরাকে ফিরে আসেন। কিন্তু যখন তাদের বিমান ইরাকে অবতরণ করে, সাদ্দাম হোসেন নির্দেশ করেন যে তার কন্যাদের তালাক দিতে হবে। তালাকের কিছু ঘন্টার মধ্যেই তাদের হত্যা করা হয়। অনেক বছর পর সাদ্দামের কন্যার একটি সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে সাংবাদিক জিজ্ঞাসা করে তার স্বামীকে কে হত্যা করেছে। সাদ্দামের কন্যা বলেন সাদ্দাম নন। সাংবাদিক আবার প্রশ্ন করেন তাহলে কি আপনার ভাই হত্যা করেছে? সাদ্দামের কন্যা নিশ্চিতভাবে বলেন হ্যাঁ, আমাদের স্বামীদের হত্যা করছে আমাদের ভাই। এই ঘটনার মাধ্যমে সাদ্দামের পরিবারের ভেতরকার দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই স্পষ্ট হয়ে ওঠে। সাদ্দাম হোসেন তার শাসনকালে শক্তিশালী করতে এবং প্রতিপক্ষকে নির্মূল করতে যে ধরনের নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলেন তা তার পরিবারের সদস্যদের মধ্যে প্রতিফলিত হয়। এ পরিস্থিতিতে ইরাকের রাজনৈতিক পরিবেশকে আরও স্থিতিশীল করে তোলে এবং সাদ্দামের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুনকে আরও উস্কে দেয়। সাদ্দামের এই নিষ্ঠুরতা এবং তার পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাসঘাতকতা ইরাকের জনগণের মধ্যে ভয় এবং অনাস্থার সৃষ্টি করে, যা পরবর্তীতে তার পতনের দিকে নিয়ে যায়। সাদ্দাম হোসেনের বড় ছেলে উদয় হোসেন ইরাকের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিল, যে তার বাবার থেকেও বেশি নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিল, যার ফলে হলিউডে বড় বড় সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে। ইরাকের প্রতিটি সৎ নারী
উদয়ের সামনে আসতে ভয় পেত, কারণ সে যে কোনো সময় কাউকে অপহরণ করতে পারত এবং তার বিরুদ্ধে কিছু বলা সম্ভব ছিল না। সাদ্দাম উদয়ের কি এই আচরণে বিরক্ত ছিলেন, কিন্তু তিনি কিছু করতে পারতেন না, কারণ উদয় তার প্রিয় সন্তান ছিল এবং তার গ্যারেজ বিশ্বের সব ধরনের বিলাসবহুল গাড়ি ছিল। সাদ্দাম তার গর্হিত কাজগুলো উদয়ের মাধ্যমে করাতেন, যেমন তার দুই দামাতাকে হত্যার নির্দেশ দেওয়া। উদয় দ্রুত তাদের হত্যা করে। যদিও সাদ্দামের দামাদরা মারা গেছে, তাদের কথাবার্তা এখনও জীবিত ছিল। সাদ্দামের রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রের কারণে আমেরিকা তার বিরুদ্ধে হামলার অজুহাত খুঁজছিল। তারা একটি বড় ঘটনার অপেক্ষায় ছিল যা তাদের ইরাকে হামলা করতে সাহায্য করবে এবং নতুন শতাব্দীর শুরুতে আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়। আমেরিকা প্রেসিডেন্ট জর্জ বুশ চেষ্টা করেন এই হামলার দায় সাদ্দাম হোসেনের উপর চাপানোর, যাতে ইরাকের তেল সম্পদ দখল করা যায়, কিন্তু প্রমাণের অভাবে আফগানিস্তান হামলা করতে বাধ্য হন। আফগানিস্তান আমেরিকার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিল, তাই সেখানে হামলার জন্য আরও তেলের প্রয়োজন ছিল। কিছু সময় পর আমেরিকার আবার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে শুরু করে। সাদ্দামের দামাদদের একটি সাক্ষাৎকারে বরাবর প্রচার করা হতে থাকে, যা সাদ্দামের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে হিসেবে ব্যবহৃত হয়। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার রাসায়নিক এবং পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু যখন জাতিসংঘের একটি দল ইরাকে এই অস্ত্রগুলো খুঁজতে যায়, তখন তারা পুরো দেশে এমন কোনো বোমা খুঁজে পায়নি। এই সত্য সত্ত্বেও আমেরিকা তাদের মিথ্যা অভিযোগ থেকে পিছিয়ে আসেনি। তারা সাদ্দামের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে থাকে এবং আন্তর্জাতিক মহলে ইরাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য সমর্থন অর্জনের চেষ্টা করে। আমেরিকার সরকার সাদ্দামের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, যদিও বাস্তবে তাদের হাতে কোনো দৃঢ় প্রমাণ ছিল না। তারা ইরাকের জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে এবং সাদ্দামের শাসনের বিরুদ্ধে বিদ্রোহে উস্কে দিতে চেয়েছিল। এই সময় সাদ্দাম হোসেন তার শাসনকে আরও শক্তিশালী করতে এবং দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সাদ্দামের শাসনকাল ইরাকে অর্থনীতি কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আমেরিকার অগ্রাসনের আশঙ্কা বাড়তে থাকলে সাদ্দাম তার সামরিক বাহিনীকে প্রস্তুত রাখতে এবং দেশের সীমানা রক্ষার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। এই সময় ইরাকের জনগণের মধ্যে বিভক্তি এবং অস্থিরতা বাড়তে থাকে, যা সাদ্দামের শাসনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে থাকে। বিশ্বের সাধারণ মানুষ সুপার পাওয়ারকে প্রতিরোধ করার জন্য রাস্তায় নেমে আসে। বিশ্বের 600 শহরে 3 কোটি মানুষ ইরাকের বিরুদ্ধে হামলা প্রতিবাদ সমাবেশ করে, যা ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমেরিকার কাছে এইসবের কোনো গুরুত্ব ছিল না, কারণ তারা ইরাকের তেলের প্রতি পাগল হয়ে উঠেছিল। 2003 সালে আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎ টেলিভিশনে এসে ঘোষণা করেন যে সাদ্দাম হোসেন এবং তার 2 পুত্রের কাছে ইরাক ছেড়ে যাওয়ার জন্য মাত্র 2 দিন সময় আছে, না হলে আমেরিকা তাদের বিরুদ্ধে এমন হামলা চালাবে যা পুরো বিশ্ব মনে রাখবে। সাদ্দাম হোসেন আমেরিকার এই সুপার পাওয়ারের হুমকির পরও তার আসনে বসে থাকেন এবং তিনি ইরাক ছেড়ে কোথাও যাননি। ফলে আমেরিকার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমেরিকা তার পূর্ণ শক্তি নিয়ে ইরাকের ওপর হামলা চালায় এবং হাজার হাজার বোমা ফেলে। সাদ্দাম এতটাই দুর্বল হয়ে পড়েন যে আমেরিকা মাত্র 1 মাসের মধ্যে পুরো ইরাক দখল করে ফেলে। এটি দেখে সাদ্দাম এবং তার 2 পুত্র আমেরিকা সেনাবাহিনী থেকে পালিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন। আমেরিকা সেনাবাহিনী সারা দেশে ঘোষণা করেন যে সাদ্দামের পুত্রদের মাথার দাম $15 মিলিয়ন এবং সাদ্দামের মাথার দাম $25 মিলিয়ন। সাদ্দামকে খুঁজে পাওয়া কঠিন হলেও তার 2 পুত্র একসাথে তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে লুকিয়েছিল, যেখানে তারা দিনের পর দিন ভিডিও গেম খেলছিল। যখন আমেরিকা তাদের মাথার দাম ঘোষণা করে, তখন তাদের বন্ধু এই অর্থের লোভে পড়ে যায় এবং সাদ্দামের পুত্রদের বলে যে তাকে জরুরি কাজে যেতে হবে। এই বন্ধু সরাসরি আমেরিকা CIA কাছে যায় এবং জানায় যে তার কাছে সাদ্দামের 2 পুত্র রয়েছে। এই খবর শুনে আমেরিকা তাকে $30 মিলিয়ন পুরস্কার দেয়, যা আজকে হিসাবে 1300 কোটি টাকার সমান।
আমেরিকা এই অর্থ দিয়ে সাদ্দামের দুই পুত্রের বাড়ি ঘিরে কিন্তু সারেন্ডার করার পরিবর্তে তারা লুকিয়ে থাকে সাদ্দামের দুই পুত্র আমেরিকার সেনাবাহিনীর ওপর ক্ল্যাশকোভ এবং রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। 3 ঘন্টা তীব্র লড়াইয়ের পর আমেরিকা তাদের দুজনকে মিসাইল দিয়ে হত্যা করে। যখন আমেরিকার সেনারা বাড়ির ভেতর প্রবেশ করে তারা দেখতে পায় সাদ্দামের দুই পুত্র মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু বাড়ির ভেতর থেকে এখনও গুলি চালানো হচ্ছে। তারা লক্ষ্য করে যে গুলি চালাচ্ছে একটি ছোট শিশু, যিনি সাদ্দামের নাতি মুস্তাফা। এত ছোট বয়সেও সে আমেরিকানদের কাছে আত্মসমর্পণ করতে রাজি ছিল না। আমেরিকা শেষ পর্যন্ত মুস্তাফাকেও গুলি করে হত্যা করে। যখন এই খবর সাদ্দাম হোসেনের কাছে পৌঁছায়, তিনি প্রথম জানতে চান যে তার পুত্ররা আত্মসমর্পণ করেছে নাকি লড়াই করে শহীদ হয়েছে। তাকে জানানো হয় যে তার পুত্ররা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। এই শুনে সাদ্দাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তিনি তাকে এমন সাহসী পুত্র দিয়েছেন। এরপর সাদ্দাম একটি রেডিও ভাষণ বলেন যে তার 2 পুত্র শহীদ হয়েছে এবং যদি আরও 100 পুত্র থাকতো তিনি তাদের দেশের জন্য উৎসর্গ থাকতেন। কয়েক মাস ধরে সাদ্দামকে খুঁজে বের করার পর আমেরিকা জানতে পারে যে সাদ্দাম একটি বিশেষ মাছ খেতে খুব পছন্দ করেন। এই মাছের খোঁজ গিয়ে সাদ্দামের পুরনো বন্ধু আমেরিকার সেনাবাহিনীকে তার বাড়ির কাছে নিয়ে যায়, যা ছিল একটি ভাঙা ঝুপড়ি, কিন্তু ঝুপড়ির ভেতরে কেউ ছিল না। যখন আমেরিকার সেনারা এটি একটি মিথ্যা খবর মনে করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সাদ্দামের বন্ধু একটি দড়ির দিকে ইশারা করে এবং বলে, এটি টেনে বের করো। দড়ির পেছনে অনুসরণ করে আমেরিকার সেনারা একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের কাছে পৌঁছায়। যখন একজন সেনা গ্রেনেড ফেলার জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন হঠাৎ সুড়ঙ্গের ভেতর থেকে একটি লম্বা দাড়িওয়ালা ব্যক্তি বেরিয়ে আসে এবং বলে, আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং আমি আত্মসমর্পণ করছি। সাদ্দাম হোসেন, যিনি একসময় অন্যতম দামি প্রাসাদ এবং বিলাসবহুল গাড়িতে ভ্রমণ করতেন, এখন একটি এমন সুড়ঙ্গ থাকে ধরা পড়েন সেখানে দাঁড়ানোর জায়গাও ছিল না। সুড়ঙ্গের ভেতরে ছিল মাত্র একটি লাইট এবং একটি ছোট পাখা। আমেরিকা সাদ্দাম হোসেনকে ধরা পড়ার পর দীর্ঘ সময় ধরে তাকে বন্দি করে রাখে। বন্দি অবস্থায় সাদ্দামকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত করা হয়। সাদ্দামের বন্দি অবস্থায় তার রাজনৈতিক জীবন এবং শাসনকাল নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে তাকে একজন নিষ্ঠুর শাসক হিসেবে চিহ্নিত করে, যিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং তার শাসনামলে বহু মানুষকে নির্যাতন করেছেন। অন্যদিকে কিছু সমর্থক তাকে জাতীয়তাবাদী নেতা হিসেবে দেখেন, যিনি ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করেছেন। বন্দি অবস্থায় সাদ্দামের তার শাসনামলে বিভিন্ন ঘটনা এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলেন, যা তার রাজনৈতিক দর্শন এবং ইরাকের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছিল গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরুদ্ধে অপরাধ। সাদ্দামের বিচার প্রক্রিয়া শুরু হলে বিশ্বজুড়ে তার প্রতি দৃষ্টি আকর্ষিত হয় এবং এটি আন্তর্জাতিক রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। সাদ্দামের বিচার চলাকালীন তার সমর্থক এবং বিরোধীদের জন্য উত্তেজনা বৃদ্ধি পায়। অনেকে তার মুক্তির জন্য আন্দোলন শুরু করে, আবার অনেকে তার শাস্তির পক্ষে অবস্থান নেয়। এই সময় সাদ্দামের ব্যক্তিত্ব এবং শাসনকাল নিয়ে বিতর্ক তীব্র হয়ে ওঠে, যা ইরাকের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ দেয়। সাদ্দাম হোসেনকে 1 বছর পর ইরাকে আদালতে হাজির করা হয়, যেখানে তিনি একটি দুর্বল এবং বৃদ্ধ ব্যক্তির উপর প্রতিষ্ঠিত হন, কিন্তু তার আত্মবিশ্বাস এবং অহংকার কমেনি। আদালতে তিনি বারবার দাবি করেন যে তার নাম পুরো ইরাক এবং বিশ্ব জানে এবং বিচারকদের আমেরিকার এজেন্ট হিসেবে উপহাস করেন। আদালতে তিনি বিভিন্ন সময় নামাজের জন্য বিরতির দাবি করেন এবং কখনো পুরো আদালতকে বয়কট করেন। এই অবস্থায় সাদ্দাম আবারও এক ধরনের নায়ক হয়ে ওঠেন। 2006 সালে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। মৃত্যুদণ্ডের ঘোষণা শুনে তিনি কান্নাকাটি না করে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন এবং ফিলিস্তিন ও মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেন।
তার শেষ ইচ্ছা ছিল যে তাকে একজন সৈনিকদের মতো গুলি করে হত্যা করা হোক, কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান হয় এবং কিছুদিন পর তাকে ফাঁসি দেওয়া হয়, যার ভিডিও এখনও ইউটিউবে পাওয়া যায়। সাদ্দামকে অপসারণের পর আমেরিকা আশা করছিল যে ইরাক একটি শান্তিপূর্ণ দেশ হয়ে উঠবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। আমেরিকার সেনাবাহিনী ইরাককে লাখ লাখ মানুষকে হত্যা করে এবং শিয়া সুন্নি সংঘাত পুনরায় শুরু হয়। সবচেয়ে বড় ভুল ছিল সাদ্দামের পুরো সেনাবাহিনীকে চাকরি থেকে বরখাস্ত করা, যার ফলে রাতারাতি লাখ লাখ সৈন্য বেকার হয়ে যায় এবং তারা নিজেদের নতুন বাহিনী গঠন করতে শুরু করে। এই পরিস্থিতিতে সাদ্দামের প্রাক্তন সেনা এবং জেনারেলের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং তারা ইরাকের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সাদ্দাম হোসেনের ফাঁসির পর ইরাকের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং দেশটির জনগণ আমেরিকার প্রতি ঘৃণা অনুভব করতে শুরু করে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ যখন প্রথমবার ইরাক সফর করেন, তখন তার প্রতি বিক্ষোভের চিত্র প্রকাশ পায়, এমনকি তার মাথায় জুতো নিক্ষেপ করা হয়। ইরাকের উপর আমেরিকার আক্রমণ ছিল ভিত্তিহীন এবং বিশ্বজুড়ে এই সত্যটি স্বীকৃত হয়েছে যে একটি বড় ভুল ছিল। সাদ্দামের মৃত্যুর পর আরব নেতাদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা সাদ্দামের ফাঁসির প্রভাব নিয়ে আলোচনা করেন। এই সভায় লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যেখানে তিনি সতর্ক করেন যে যদি তারা আমেরিকাকে থামাতে না পায়, তাহলে পরবর্তী লক্ষ্যে হবে তারা সবাই। গাদ্দাফির এই মন্তব্য সত্যি প্রমাণিত হয়, কারণ সাদ্দামের পর আমেরিকার নজর গাদ্দাফির দিকে চলে যায়। এই পরিস্থিতিতে ইরাকের জনগণের মধ্যে বিদ্রোহের পরিকল্পনা শুরু হয়, যা পরবর্তীতে একটি বৃহৎ বিদ্রোহের রূপ নেয়। আমেরিকার হামলার ফলে ইরাকের সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং দেশটি অস্থিতিশীল হয়ে যায়। সাদ্দামের শাসনের অবসানের পর ইরাকের জনগণ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেখানে তারা নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে বাধ্য হয়। তো আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমি বলি, ভালো করে ভিডিওটা ফুললি দেখো, অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখবা। সো আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।